আপনি এখন চাইলে 15 টাকা দিয়ে এক পিস ইলিশ মাছ তেলে ভাজি করে খেয়ে বলতে পারবেন যে আমি ইলিশ মাছ খাইছি। আমার দোকানে 10 টাকা গরুর মাংস, 20 টাকা গরুর মাংস। তৎকালীন প্রধানমন্ত্রী তখন কিন্তু মস্করা করছিল যে পেঁয়াজ ছাড়াও রান্না হয়। তো ওনার মস্করার জবাব ছিল আমার এটা যে 10 টাকা তো পেঁয়াজ পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে প্রবন্ধ করছিল। ছেলেটা মাংস খাইতে চাইছিল, তোমার কাছ থেকে 50 টাকার মাংস নিয়ে আমি তারে আলু দিয়ে রান্না করে শুধু সে খাইছে, আমরা খাই নাই। আমি তো ওই দিন টাকায় খুশি হইনি, আমি ওদের মহিলার কথায় খুশি হয়েছি। এজন যতটুকু কিনুন ঠিক ততটুকু। আমার এই লেখাটা এই আইডিওলজি ফলো করে স্বপ্ন সুপার শপ তারা চালু করছে। মাংস প্রয়োজন ততটুকু কিনুন ঠিক ততটুকু। মিনা বাজার চালু করছে। আগরা তো ঠিক সেম আমার ডায়লগটাই। সুপার শপে গিয়ে আপনি এক পিস মাছ কিনা কি কখনো এটা কল্পনাতে ছিল? ব্যবসায় উত্তম চর্চা 2024 সেই ক্যাটাগরিতে আমি পুরস্কার পাইছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন জুয়েল। আমার বর্তমান বয়স 34 বছর। আমার বাবার নাম মোহাম্মদ হানিফ পাটোয়ারি, মায়ের নাম জাহানারা বেগম। আমরা 2 ভাই 1 বোন। আমি মেজো। জন্ম গুলশানের শাহজাদপুর এরিয়াতে, এখানে ভাড়া বাড়িতে থাকা হতো। আমার এই এরিয়া হলো বাসতলা। এখানে একটা বিল্ডিং এর বাড়িও ছিল না, ম্যাক্সিমাম বাড়ি ঘরই কিন্তু ছিল টিন শেড, বেড়ার ঘরের। তারা কেউ যুগালি, ভ্যান চালাতো, রিক্সা চালাতো, ঠেলা গাড়ি চালাতো। আমার বাবা মোটামুটি এই এরিয়াতে প্রায় 50-52 বছর ধরে ওনার রানিং ব্যবসা। আমি দেখতাম যে ঠিক সন্ধ্যাটা হলে আমার আব্বা তার বেচা কিনা করে কুলাইতে পারতো না। 1995-96 সালে তখন একটা সাধারণ লেবারের প্রতিদিনের মজুরি ছিল 40 থেকে 50 টাকা। গরুর মাংস ছিল যে 60 টাকা কেজি। তখন কিন্তু চাল ছিল 10 টাকা কেজি। ওই হিসাব করে কিন্তু মানুষ দৈনিক ঠিক 40-50 টাকা কামাতো। সে ওই টাকাটার মধ্যেই তার দৈনিকের বাজার সে দৈনিক করতো। শিশিতে করে মানুষ 5 টাকার সয়াবিন তেল নিত, 5 টাকার ডাউল, তারা 5 টাকার চিনি কিনতো। টাকার পরিমাণটা কম ছিল কিন্তু পরিবারে কিন্তু বেশি পাইতো। এই আটানা নিয়ে আসতো, হাতে করে একটু সরষের তেল দেন, হাতে করে দিয়ে দিত ডাইলা। কারণ বড় লোকের বাজার সেটা গুলশানে সেটা আছে, কিন্তু গরিবের বাজারটা কিন্তু সহজে সব জায়গায় থাকে না। তো আব্বা খুব হিসাবী মানুষ, সঞ্চয়ী মানুষ, পরিশ্রমী মানুষ। একটা পণ্য কিনতে যে উনি যখন দেখতেন এই বাজারে এই জিনিসটার দাম এত, অন্য বাজারে আরেকটু কম, উনি হেঁটে হেঁটে ওই বাজারে চলে যেতেন। ঘরের কাছে পাইকারি বাজার আছে কিন্তু একটু দূরের বাজার, যেমন টঙ্গী বাজার গেলে সেখানে জিনিসটার দাম আরেকটু কম। বাবা দেখতাম খুব ভোরবেলা হাতে ব্যাগ বস্তা নিয়ে সেখানে চলে যেত এবং সেখান থেকে বাজার করতো। আমি ছোটকাল থেকে দেখছি আমার বাবার কোনো সময় কোনো চাহিদা নেই। আমার বাবার ছোটবেলাটা অনেক কষ্টে গেছে। খেয়ে না খেয়ে আমার বাবা মেট্রিক পরীক্ষা দিচ্ছে। আমার বাবা এও বলছে যে আমি যেদিন আমার প্রথম পরীক্ষা দিতে যাই সেদিন আমি পানি ভাত খেয়ে গেছি। ওনার বাবা মা কেউ ছিল না, এতে আমার কাজ করে লেখাপড়া করছে। 1972 সালে মেট্রিক পাস। আমার কাছে ছোট হওয়ার মতো কোনো কাজ হয় আমার বাবাকে আমি কখনোই দেখিনি। স্থানীয় মানুষদের ভিড়ে বংশ পরম্পরায় আমাদের দোকানে বাকি আছে, যে তার দাদাও বাকি খেয়ে গেছে, টাকা দেয় নেই। ওনারা খেয়ে না খেয়ে ওনারা পরিশ্রম করে কিন্তু ওনারা তিলি তিলি করে টাকা সঞ্চয় করে এই দক্ষিণখানে বাবা একটা জমি কিনে সেখানে বাড়ি করছে। তো সেখানে 1996 সালে আমরা চলে যাই। তো সে বছরই আমি আবার ক্লাস 1-এ ভর্তি হই ওই এলাকায়। ওই এলাকাতে আবার আমার বড় হওয়া। 96 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি একটা স্কুলে পার করছি। স্কুলের নাম হলো লাভলি লোটাস হাই স্কুল। বাসা থেকে অনেক দূর স্কুল। তখন কাঁচা রাস্তা ছিল, যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না। স্কুল লাইফেও আলহামদুলিল্লাহ ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, রোল নাম্বার 1 থেকে 3 পর্যন্তই আপ ডাউন করছে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার যে 3 মাস আমরা বন্ধুটা পাইছি, আমাদের স্যাররা গল্প শোনাইতো বিভিন্ন ভ্যাকেশনে বাইরের দেশের স্টুডেন্ট যারা, তাদের বাবার অনেক সম্পদ থাকা সত্ত্বেও তারা নাকি বিভিন্ন রেস্টুরেন্টে, বারে, শপিং মলে তারা কাজ করে বেড়ায় তাদের জীবনে অভিজ্ঞতা নেওয়ার জন্য। এই 3টা মাস আমি দোকানে কাটাইছি, আমি একটা অভিজ্ঞতা নিছি। তখন তো দেখা যায় 16-17 বছর বয়স ছিল, অনেক কিছু এটা আইডিয়া করে নিতে পারছি। তো আমাকে কিন্তু আমার বাবা কখনো বলে নাই যে তুই দোকানদারি করবি, ব্যবসা করবি। আমি এসএসসি পরীক্ষা দিই 2006 সালে। সেখানে আমার রেজাল্ট ছিল 3.82। উত্তরা টাউন কলেজে ভর্তি হয়েছে এসএসসির পর। ইন্টারমিডিয়েট 2007 সালে, সেখানে ছিল 4 পয়েন্ট। এই 7 সালে আমি কলেজে আসা যাওয়া করার সময় আমি ফাঁকে ফাঁকে আসতাম। তখন আমি দোকানে মাঝে মাঝে বসতাম। তখন আবার আমাদের দোকানে আমার মামা ছিল, তো উনি দেশের বাইরে চলে যাওয়াতে আব্বা একা হয়ে গেছে। সে কলেজে থাকাকালীন সময় আবার আমি দেশের বাইরে যাওয়ার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা, মানে আজ থেকে আরো 17 বছর আগে। তখন আবার IELTS 5 হয়নি, সেটা হতো। তো সেটার জন্য আমি IELTS কোর্সও করছি। তখন মোটামুটি আমি কাছে আসছি। অ্যাডভান্স 5 লক্ষ টাকা আমি এজেন্সিকে দিছি। আমার বাবার কিন্তু অনেক কষ্টের সঞ্চয়। ওনারা বলছে যে এত বড় রিস্ক নিস না, এই সেই। তারপরও জীবনে পরিবর্তনের জন্য আমি এটা করছিলাম। সে বছরই সারা বিশ্ব অর্থনীতি একটা মন্দা দেখা দিয়েছিল 2008 সালে। আমার IELTS দেওয়া হয়নি। তখন তারা বলছিল যে এখন যে এটা টাইম দিতেছে, এখন IELTS ছাড়াও হবে। IELTS ছাড়া যেহেতু হবে তাহলে আমি যাই। এজেন্সিরা তো মনে করেন ম্যাক্সিমামই হলো তারা মানুষকে ঘুরায় ফিরায়, কাজ করে না। পরবর্তীতে এই এজেন্সি আমাকে ঘুরাইতে ঘুরাইতে আমার এই 5 লক্ষ টাকা কমপক্ষে 30টা ভাগে সে আমাকে দিছে 5,000 10,000 করে। আমি নিজে থেকে উইথড্র করে নিছি যে না, আমি আর আপনাদের সাথে নাই, আমি এটা পারবো না। ওইখান থেকে হোঁচট খেয়ে আবার আমি পোল্যান্ডের জন্য একজনকে 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হয়েছে। মারাই গেছে 3 মাস পর। আমার টাকাও গেল, আমার বিদেশে সবটা টোটালি মাটি দিয়ে দিলাম। আমার ইন্টারমিডিয়েট শেষ হলো 8 সালে। এরপরে ওই 2 বছর আমি বাইরে যাওয়ার জন্য আমি ট্রাই করছি, পারি নাই। 2010 সালের পর থেকে আমি চারিদিক থেকে হোঁচট খেয়ে আমি পাকাপোক্ত ভাবে আমি সিদ্ধান্ত নিলাম যে না, যেহেতু আমার বাবা ব্যবসা বাণিজ্য করেই, উনি 2টা জমি কিনছে,
আলহামদুলিল্লাহ সেখানে উনি থাকার মতো ব্যবস্থা করছে। আমরাও একটু দেখি না, দোকানদারি করতেছি। তো আমি এই জিনিসটাতে বিশ্বাস ছিলাম যে হয়তো পরিশ্রমের মাধ্যমে আমার বাবাকে আমি রেস্ট দিতে পারবো। দিনে দিনে দেখা যায় একটা মানুষ 1,000 2,000 3,000 টাকা বাকি নিত, ফুট করে এসে বলতো যে ভাই মাসে তো বেতন পাই না, একটু ঝামেলায় করে গেছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি আগামী মাসে না পারলো 2 মাসে ভেঙে ভেঙে আগেরটা দিয়ে দিন, রানিংটা দিয়ে যান। কিন্তু না, আরেকটা জিনিস দেখলাম যে সুযোগ যাকেই দেওয়া হয় সেই ঘাড়ে চড়ে বসে। এখন দেখা যায় আবার যে মূলধনটা ছিল টোটাল টাকাটা আমরা দোকানে বসার পর থেকে বেচা কিনা বাড়ছে, কিন্তু সব টাকা বাকিতে চলে গেছে, টোটাল পুঁজি হারানোর মতো অবস্থা। তখন দোকানে মোটামুটি 6 থেকে 7 লক্ষ টাকার মাল রানিং ছিল। তো এমনও গেছে যে বাকি খাতা উল্টে দেখছি আটা বিক্রি করতাম 30 টাকা কেজি, 6 টাকা কেজির আটার বাকিও আমাদের দোকানে তখনও রয়ে গেছে। আমিও বয়সের দিক থেকে কৈশোর থেকে তারুণ্যতে আসছি। আমি কিন্তু ছোটবেলা থেকেই আমার দাড়িটা একটা স্বপ্ন ছিল, এই দাড়িটা থাকা আর মাথার টুপি। বলে এমন না যে আমরা কোনো দল কিংবা কোনো গোষ্ঠী কারো সমর্থক, দলের নাম নাই বললাম। তখন সরকার দলীয় একটা নেতার সাথে আমি তার কাছে 2500 টাকা পাইতাম। তাকে একদিন বললাম যে কাকা টাকাটা দিবেন না, বলতেছে কিসের টাকা? আমি তো টাকা দিয়ে দিছি, রানিং টাকা, কিন্তু সে অস্বীকার করতেছে সে টাকা দিয়ে দিচ্ছে। আমার দিকে তেরে আসতেছে যে দোকানের ভিতরে উঠে যেতেছে। আমি চুপ হয়ে গেছি, কারণ এমন টাকা মার খাওয়া আমাদের অভ্যাস। তো 2013 সালে বিভিন্ন ধর্মীয় সংগঠন যারা, তাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, এই লিস্টের মধ্যে আমার নামটা ঢুকাই দিচ্ছে। তখন থেকে আমাদের ব্যবসার একটা এক প্রকার অধপতন শুরু। এই মামলা 1-2 করতে করতে 7টা মামলা হয়েছে। আমি তো আর জানতাম না এই নামের উপর আবারও মামলা হইতে পারে। 29 ডিসেম্বর সরাসরি বন্দুক তাক করে 2জন পুলিশ আমাকে দোকান থেকে নামায় নিয়ে যায়। যেহেতু রাজনীতি করি না, আমাদেরটা আমাদের নিজেদের কি সলভ করতে হবে। তো সেখান থেকে আমি 30 দিন আমি জেল খেটে 13 ফেব্রুয়ারিতে আমি মুক্তি পাইছি। এই মামলাটা খাওয়ার পর আমার বাবা টোটাল ভেঙে পড়ছে, যে ওনার অবস্থা খারাপ। আমরা লোনের উপর একটা বাড়ি করছিলাম, সেই বাড়ির ঠিক মতো লোন দিতে পারতেছে না, কারণ এই ব্যবসার উপরে আমাদের মূল টার্গেট ছিল। দোকান বন্ধ থাকে, বিভিন্ন জায়গা থেকে ঋণ কর্জ করে আইনা আমাকে এই 6 মাস জায়গায় জায়গায় টাকা বিলাইছে। আমাদের ব্যবসা তখন একদম তলানিতে। এই দোকানে আবার বসা শুরু করলাম, এক প্রকার বিধ্বস্ত অবস্থা থেকে টেনে নিয়ে আসতেছি, কারণ আমার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলছে, দোকানে নাই মালামাল। আমার ভাইয়ের এই 2019 সাল পর্যন্ত আমার পিছনে 13 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আল্লাহর যেটা হুকুম সেটা তো আর কেউ করতে পারে না। 2019 সালের 28 ডিসেম্বর আমাদের এই পার্শ্ববর্তী 2 দোকান পরে একটা দোকানে সম্ভবত কয়েল থেকে আগুন লাগছে। এখন ওই দোকানে কিন্তু কোনো মালামালি নেই, একটা ল্যাপটপ একটা টেবিল আর কিছু নেই। সেখানে আগুন লাগার ফলে আগুনটা এত তাড়াতাড়ি বিস্তৃত ভাবে ছড়ায় গেছে, এই আমাদের এই মেস, আমাদের দোকান টোটাল ভস্ম হয়ে গেছে। ন্যূনতম মাল আমরা বাঁচাতে পারিনি, আরো একদম নিঃস্ব অবস্থা। টোটাল চালান পুঁজি শুধু শেষ হয়ে গেল, প্রায় 15 লক্ষ টাকার মতো। আমাদের বাকির খাতাগুলো পুড়ে গেছে। এখন তার আমরা কারোর কাছে বলতে পারতেছি না, কিভাবে আইডিয়া করতে পারছি। কিছু পুরাতন বাকি মানুষের কাছে চাইছি যে আপনাদের কাছে আগের কিছু টাকা পাই, আমরা তো এখন ক্ষতিগ্রস্ত, আমাদেরকে একটু। ওনারা আরো অপরাধ, ওনারা দিতেই পারবে না। সবাই তো আর খারাপ মানুষ না, যারা ভালো মানুষ ছিল, যেহেতু মাসের শেষ, ওনারা আইডিয়া করে সবাই যার যার মতো করে দিয়ে গেছে, বিভিন্ন বন্ধু বান্ধব চিনা জানা লোকদের মাধ্যমে। আবার আমরা দোকানটা দাঁড় করাইছি। এর ভিতরে শুরু হলো করোনার প্রভাব। মার্চ মাসে 2020-এর করোনার মুহূর্তটাতে কিন্তু ইন্ডিয়া পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিয়েছিল। এই বছরই বাংলাদেশ একটা রেকর্ড হয়েছিল, পেঁয়াজের কেজি আমি সর্বোচ্চ 300 টাকা বিক্রি করছি 2-3 দিন। এক বস্তা পেঁয়াজ আনতে 20,000 টাকা লাগতো। যে দিন আনে দিন খায়, সারাদিন ইনকাম করে 300 টাকা, সে যদি জিজ্ঞেস করে পেঁয়াজের কেজি কত, 300 টাকা, সে কি বলতে পারবে আমার 2টা পেঁয়াজ ওজন করে দেন? বলতে পারে না। আর তৎকালীন প্রধানমন্ত্রী তখন কিন্তু মস্করা করছিল যে পেঁয়াজ ছাড়াও রান্না হয়। তো ওনার মস্করার জবাব ছিল আমার এটা, যে 10 টাকা তো পেঁয়াজ পাওয়া যায়। আমি 10 টাকায় পেঁয়াজ বিক্রি করছি এক হালি। আমি প্যাকিং করে রাখতাম, 4টা পেঁয়াজ সিলেক্ট করতাম, যে 4টা পেঁয়াজ যাতে 10 টাকা হয়। এবং সারা বাংলাদেশে এটা এক প্রকার আলোড়ন সৃষ্টি করছিল। তারপরে বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে প্রবন্ধ করছিল যে হালি হিসেবে পেঁয়াজ বিক্রি। করোনার প্রথম ঢেউ শেষ হয়ে গেল। এরপরে আরেকদিন পুলিশ পুরা ফোর্স নিয়ে 10-12 জন আমার দোকানে হাজির, বলতেছে তোমাকে আমাদের সাথে যেতে হবে। তাদেরকে ব্যস্ত রেখে আমি দোকানের পিছনে দরজা দিয়ে পালায়া চলে যাই আমার দক্ষিণ খানের বাসায়। সেখানে 3টা মাস বেকার ছিলাম। আবার বিদেশের চিন্তা মাথায় আসলো, কিন্তু সেটাও কার্যকর হয় নাই। পরবর্তীতে লোনের যে বাড়িটা আমার করছি, সেই বাড়ির নিচেই রুমের ফ্ল্যাটের ওয়াল ভেঙে আমি শাটার লাগিয়ে আমি দোকানের সিস্টেম করছি। সেটা সম্পূর্ণ আমার নিজের মন মানসিকতা। এই করোনার ভিতরে এমন হয়েছে, পকেটে করে টাকা নিয়ে বাজারে গেছে, ওই টাকা না আবার ফেরত আনছে, বাজারে খালি ডিম দাও, আজকে ডিম দিয়ে রাতটা পার করে দিই। এখন 200 টাকা দিয়ে সে মাছও কিনতে পারলো না, মাংসও কিনতে পারলো না, বাজারও করতে পারলো না। 200 টাকা দিয়ে সে আমার দোকানে ডিম নিতেছে, লবণ নিছে, তেল নিছে, চাউল নিছে 1 কেজি। দিন আনে দিন কাজ শেষ। যেদিন থেকে আমি নতুন আমি একা দোকান দিছি, যে না এরকম হইতে পারে না, তো আমার কাছে ভিক্ষা চাইতে আসে না, কাস্টমার তো টাকা নিয়ে আসে, হোক না টাকা অল্প, খাওয়ার দিকে থাকবে না কেন। আমি চিন্তা করলাম যে আমি যদি এটাকে মিনিমাইজ করে দেই, বড় একটা মাছকে আমি যদি ছোট টুকরা করে আনি, ধরেন যে লোক আজকে যার অনেক অর্থ সম্পদ আছে, সে তার বাড়িতে রুই মাছ রানছে 2.5 কেজি ওজনের, কারণ আমিও কিন্তু 2.5 কেজি ওজনের রুই মাছ আই না 10 টাকার দামের একটা প্যাকেট করছি, 20 টাকা দামের একটা প্যাকেট করছি। আপনি কিন্তু এই 10 টাকার রুই মাছটা রান্না করে আপনার বাচ্চাকে খাওয়ান, আপনি কিন্তু বলতে পারবেন আপনার বাচ্চাকে আপনি 2.5 কেজি ওজনের রুই মাছটাই আপনি তাকে খাওয়াইছেন। গরুর মাংস আমরা যেমন এই বছর দেখলাম যে কোরবানির ঈদে মানুষকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ মাংস ছিটে দেয় রাস্তার মধ্যে। এটা খুব কষ্টকর। গরিব মানুষ সারা বছরও কিন্তু তাদের সাধ্যে গুলায় না যে সে 1 কেজি মাংস কিনবে, অথচ সে কিন্তু প্রতিদিন টাকা ইনকাম করে, কিন্তু তার সাধ্যে গুলায় না। কেন গুলায় না? সে তার চাহিদা মতো কিনতে পারে না। যেমন আমরা নিজেরাও দেখছি, ছোটবেলা যখন
যখন আব্বা মা মাংস আনতো, ওনারা ইচ্ছা করে যেগুলো দুর্বল সাইড এগুলো ওনারা খাইতো, আমাদেরকে ভালো ভালো অংশগুলো দিত। যারা বাবা মা দেখা যায় গরিব মানুষ, বাচ্চা বলতেছে আম্মু আমি মুরগি মাংস খাবো, এখন তার পক্ষে কুলায় না যে 300-400 টাকা দিয়ে একটা মুরগি আনা। ইলিশ মাছ এমনও আছে যে 3 বছর ধরে ইলিশ মাছ খায় না। আমি সেই ইলিশ মাছটাকে এমন ভাবে মিনিমাইজ করছি, আপনি এখন চাইলে 15 টাকা দিয়ে পিস ইলিশ মাছ তেলে ভাজি করে খেয়ে বলতে পারবেন যে আমি ইলিশ মাছ খাইছি, আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। আমার দোকানে 10 টাকার গরুর মাংস, 20 টাকার গরুর মাংস, এভাবে 200 টাকা পর্যন্ত আমি বিক্রি করি। এখন বলতে পারেন 200 টাকা পর্যন্ত কেন? বাজারে কিন্তু আপনাকে কেউ 200 টাকা দিবে না। এখন 200 টাকার উপরে যদি আপনি যান, আপনি কিন্তু বাজার থেকে কিনতে পারেন। আমি দোকানটা সেই সমস্ত লোকদের জন্য দিছি যেই পরিমাণটা সে বাজারে কিনতে পারতেছে না, সে আমার দোকানে আসলে তার ওই চাহিদাটা পূরণ করতে পারবে। এখন আমি আমার ওই দোকানে রুই মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, পাঙ্গাস মাছ, প্রত্যেকটা মাছ আমি বাজার থেকে কিনে আমি কাটায় আনি। তারপর একটা আমি আমার নিজস্ব লাভ লস চিন্তা করে ওজন করে দেখা যায় 1 পিস ইলিশ মাছ আপনি 15 টাকা দিয়েও পাইতেছেন। এখন আপনি যদি চিন্তা করেন, ওই যে বললাম যে 200 টাকা দিয়া সে বাজার থেকে ফেরত আসছে, এবার দেখেন আমি 200 টাকা দিয়ে কিভাবে মিলিয়ে দিই। তারা যদি 4 জনের ফ্যামিলি হয়, আমার কাছে 15 টাকা পিস ইলিশ মাছ আছে। এখানে ডিমের দাম হলো 60 টাকা, 4 পিসের আপনি ইলিশ মাছের দাম কত? 60 টাকা। মানুষের ধ্যান ধারণে হয়ে গেছে বিপদে পড়ছি ডিম খাবো, বিপদে পড়ছি শাক খাবো, বিপদে পড়ছি ডাল খাবো। ডালের দাম কি কম? ডাল তো 150 টাকা কেজি, এক পা ডালের দাম 40 টাকা। অথচ 40 টাকা দিয়ে তো আপনি আমার দোকানে 4 পিস মাছ পেতেছেন, 8টা-9টা আইটেম। এখন আপনি যদি চিন্তা করেন এই মিনিমাইজ সিস্টেমে 200 টাকা করে আপনি প্রতিদিন পকেটে থাকে, আপনি 7 দিন 7 ডিম দিয়ে খাবার খেতে পারেন। এখন যার বেশি আছে সে বেশি খাবে। এখন 60 টাকা দিয়ে যদি সে একবেলা ইলিশ খেলো আজকে, আগামীকালকে এই 60-70 টাকার বিনিময়ে একবেলা পাঙ্গাস খাবে, পরের দিন খাবে রুই মাছ, পরের দিন খাবে বোয়াল মাছ, পরের দিন খাবে তেলাপিয়া মাছ, পরের দিন গরুর মাংস, পরের দিন মুরগির মাংস। এবার আপনি আমাকে বলেন যে বাংলাদেশের মানুষের মনে কোনো হতাশা থাকবে কিনা? সে যদি অল্প অল্প করে খাক, কিন্তু মনের যে তৃপ্তি, ইলিশ মাছের যে টেস্ট, আমার অন্তরটা পাইলো, আমার আত্মাটা পাইলো, এমন তো আছে 2 বছর ধরে খায় না। গরিব মানুষের ঘরে কিন্তু বিরিয়ানি এটা স্বপ্নের মতন, সে বছরে একবার রান্না করে। সে রাঁধতে যাবে, দেখা যায় সে অনেক কষ্ট করে 1/2 কেজি গরুর মাংস আনছে, 1/2 কেজি পোলার চাল কিনছে। এখন তার কাছে মশলা নাই। এখন সে যদি মশলা কিনতে চায় আলাদা আলাদা করে দিলে দোকানদার কমপক্ষে 300 টাকা গরুর মাংস আর পোলার চাল কিনছে, বাকি 300 টাকার মশলা ধরাই দিব দোকানদার। আর সে 5 টাকার এলাচি বেচবে না, অথচ বেচা যায়। জিরার কেজি যদি হয় 800 টাকা, তাহলে 10 গ্রাম জিরার দাম 8 টাকা। কারণ এখন ডিজিটাল পারলাম, আমি 1 গ্রামও ভাবতে পারতেছি। আমার মনে সবচেয়ে বড় দুঃখ, ব্যবসায়ীরা এই কাজটা কেন করবে? তার ভিতরে কেন এটা কাজ করে না? লোকটা বিপদে আছে বলেই তো আমার কাছে কম চাইছে। খালি কি ব্যবসা নিজের পকেট ভরলেই হবে? এক প্রকার আন্দোলনের মতো শুরু করছি এটা, যে না আমার দোকানে আইসা ফেরত যাবে না, আমি ফেরত দিতে দিব না। আপনার যতটুকু লাগে আপনি দেখবেন দোকানে লেখা আছে, প্রয়োজন যতটুকু কিনুন ঠিক ততটুকু। পরবর্তীতে আমার এই লেখাটা, এই আইডিওলজি ফলো করে স্বপ্ন সুপার শপ তারা চালু করছে, মাংস প্রয়োজন ততটুকু কিনুন ঠিক ততটুকু। মিনা বাজার চালু করছে, আগরা তো ঠিক সেম আমার ডায়লগটাই, এই জিনিসটা তারা চালু করছে। তা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা ওই যেদিন আমি দেখছি ওনাদের ফেসবুক পেজে ওনারা উল্লেখ করছে যে আপনারা 1 পিস মাছ কিনতে পারবেন। সুপার শপে গিয়ে আপনি 1 পিস মাছ কিনা কি কখনো এটা কল্পনাতে ছিল? আমি তো নর্মালি বিক্রি করে গেছিলাম। পুরো এলাকার মানুষ মুখে একটাই কথা, জেল বাবাজি দোকানদার দিছে বলে যে আমরা টুকটাক জিনিস অল্প হলেও খাইতে পারি। মিডিয়ার কল্যাণে এমনি সেমনে আমার এই দোকানটা সারা দেশে এটা প্রচার হয়ে গেছিল। মোটামুটি মূলধারা যে কটা টিভি চ্যানেল আছে সবাই আসছে, সবাই ভিডিও করছে। তো ওই যে আমি মেকআপ দিতাম দোকান থেকে, তো দোকান থেকে চলে গেছি, আগুনে পুড়িয়ে গেছে, মামলায় শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, ভঙ্গুর অবস্থা। দিনের পর দিন কিস্তি আটকে যেতেছে, ব্যাংকের ঋণ চক্রবৃদ্ধি আরে বাড়তেছে। পরবর্তীতে আমরা জুন মাসে আমাদের বাড়িটাই বিক্রি করে দিচ্ছি, বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করে দিচ্ছি। এখন বাড়ি যেহেতু বিক্রি করে দিচ্ছে, আমার দোকান তো আর রাখা যাইতেছে না। চোখের জলে আমি আমার দোকানটাকে আমি বিদায় দিয়ে আসছি। এই যে জুলাইয়ের যেই ছাত্র বিপ্লব শুরু হলো বৈষম্য বিরোধী, তখনও মামলা হয়ে গেছিল। যদি দোকানে থাকতাম দ্বিতীয়বারের মতো একটি চান্স আমি ধরা খাইতাম আবার, আর তখনও আবার বালাই গেছিলাম। আল্লাহর হুকুমে যেভাবে হোক পতন হয়েছে। আমি এখন স্বাধীনভাবে আমি আমার দোকানে আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা নিজেদের বাড়িতে ছিলাম, সেই বাড়ি বিক্রি করে এখন আমরা ফ্ল্যাটে ভাড়া থাকতেছি। 30 বছর আগের একটা কথা বলছিলাম যে তখন ছিল বস্তি নির্ভর, গণবসতি নির্ভর, সেই দিনটা কিন্তু পার হয়ে গেছে। এখানে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এখন আর গণবসতি বস্তি নাই। এখন এই ছোট ছোট এই ফ্ল্যাটে বিভিন্ন বাসা ভাড়া, এখানে বিভিন্ন স্টুডেন্ট শ্রেণীরা থাকে। আমি তানিম ইসলাম, তো আমি দোকানে রেগুলার একজন কাস্টমার। টাকায় গরুর মাংস খাও, 10 টাকার ডালে 20 টাকা একটা প্যাকেট। আমি আবার এই সিস্টেমটা, এই আইডিওলজিটা এখানে ট্রান্সফার করার পর থেকে আমার দোকানে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কাস্টমার। গরিব নাই, বড় লোক নাই, টাকা আছে, অত আপনার একটা ইমার্জেন্সি কারণে আপনার অল্প একটু জিনিস লাগতে পারে, তখন তারা এসে নিতেছে। আমার খুব হিমশিম খেয়ে যেতেছে, আমার খুব কষ্ট হইতেছে যে এটার আমাকে ব্যাকআপ দেওয়া। এই যে প্যাকেট গুলা করি, আমাকে ওজন দিয়ে সাইজে মিলে প্যাক করতে হয়, সিল করতে হয়। এটা কিন্তু মাছের দোকানে গেলে দেখবেন তারা বিরক্ত হয়ে যায়, একবারের পরে আরেকবার বললে যেভাবে দেন সেভাবে দেন। ব্যবসা তারাও করে, যারা সিন্ডিকেট করে ব্যবসা করে। এই যে বন্যায় গেছে, লাখ লাখ টাকা হয়তো উপকার করতে পারে, তারা দিতে পারে।
পারে, কিন্তু আমি তো এটা পারবো না। কিন্তু আমি এই কাজটা পারবো, যে মানুষটা 2 বছর ধরে ইলিশ মাছ খায় না, আর ইলিশ মাছের স্বাদ দিতে পারবো ইনশাল্লাহ। আর ভিক্ষা করতে হবে না। যদি কেউ আমার দোকান থেকে 100 টাকার গরুর মাংস নেয়, তারা আলু দিয়া ঝোল দিয়া রান্না করে একবেলা খাইতে পারে আলহামদুলিল্লাহ। কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার। যার ঘরে 5 কেজি রান্না হয়েছে সেও গরুর মাংস খাইছে, যার ঘরে এই 150 গ্রাম মাংস রান্না হয়েছে সেও গরুর মাংস খাইছে। এই ব্যবসা করতে যে আমি বহুত লোকের হুমকি দামকেও খাইছি। আমার কাছ থেকে যারা উপকৃত হয়েছে তারা কান্নাও করছে, এমনও আছে যে বাবা ছেলেটা মাংস খাইতে চাইছিল, তোমার কাছ থেকে 50 টাকার মাংস নিয়ে আমি তারে আলু দিয়ে রান্না করে আর শুধু সে খাইছে, আমরা খাই নাই। গরিব মানুষ, এটা কি সবার মনে চিন্তাটা আসবে, এভাবে আসবে ভিতর থেকে অনুভূতি? আমি তো ওই দিন টাকায় খুশি হইনি, আমি ওই দিন মহিলার কথায় খুশি হয়েছি। 2 মাইল দূর থেকে মহিলাটা আমার দোকানে আসছে। সবাই কিনতে পারে 10 টাকা 5 টাকা, ধরেন 2 টাকার পেঁয়াজ ছিল। লাভের জন্য না, এগুলো না বেচলেও আমি পারি, আমার দোকান কিন্তু চলবে। কেন বেশি? প্রথম কথা হলো মানুষের যে আত্মতৃপ্তিটা, সে ইলিশ মাছ খেয়ে যে আত্মতৃপ্তিটা পাবে, তার থেকে বেশি আত্মতৃপ্তি আমার লাগে। আজকে যদি বাংলাদেশের সিস্টেমটা চালু থাকতো, প্রত্যেকটা মানুষের ভিতরে এই আত্মতৃপ্তিটা আসতো, মানুষের মনে ওই কষ্টটা থাকতো না যে আমি এটা 1 বছর ধরে খাই না। কেজি মাংসের মধ্যে আমাকে যদি বড় অংশ একটা হাড় দিয়া দেয়, এখন এটা কিন্তু আমি কিছু করতে পারবো না। তা আমি সিলেক্টেড মাংসগুলো আনি, তৈরি কাট করে, যাতে আমি 50 টাকা 20 টাকার প্যাকেট বানাতে পারি। এটাকে আমি 850 টাকা কেজি হিসাবে আমি প্যাকেট করি। 1 কেজি মাংসকে আমি 20টা প্যাকেট বানাইছি। এটা কি এমন যে আমি শুধু ব্যবসা নিয়তে দিচ্ছি? আর আমি চাই সারা বাংলাদেশে এটা চালু হোক। আমার দোকানে তো আমি অন্য আইটেম বিক্রি করলেও পারি। আমি আমার জায়গা থেকে আমি চাই যে মানুষের উপকার করতে। মানুষকে দান করে দিলেন, সে নেওয়ার মানুষ, কিন্তু মধ্যবিত্ত মানুষ নেওয়ার মানুষ না, হাত পাতার মানুষ না। তাকে যদি আমি এই সুযোগটা দিতে পারি, সে খুশি। আজকে যদি এই জিনিসটা প্রতি মহল্লায় জাস্ট একটা দোকানও যদি ফলো করতো, আপনি কিন্তু আমার কাছে আসা লাগতো না। আপনি আপনার ঘরের কাছে যে দোকানটা আছে তার কাছে যেতেন। কাঁচাবাজারের যে ব্যবসায়ীরা, তাদের কাছে কেউ কোনো গরিব মানুষ যদি গিয়ে বলে যে আমাকে 2 পিস মাছ দেন, ছোট মাছ 3 পিস দেন, দেয় না। সকল ব্যবসায়ীরা যার যার জায়গা থেকে মানুষের প্রতি একটু উদার হবেন, মানবিক হবেন। তো আলহামদুলিল্লাহ আমার এলাকার সকল মানুষের দোয়া আর দোকানের প্রচার যখন চারিদিকে হয়ে গেছে, ওটার কল্যাণে ভোক্তা অধিকার ওনারা আমার দোকান পরিদর্শন করে গেছে। 11ই মার্চ ব্যবসায়ী উত্তম চর্চা 2024 সেই ক্যাটাগরিতে আমি পুরস্কার পাইছি আলহামদুলিল্লাহ। ওনাদের কাছ থেকে সনদপত্র, অ্যাওয়ার্ড, এবং ওনারা আমাকে সর্বোপরি সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিচ্ছিল। আমরা চাই ভোক্তা অধিকার, মানুষটার চাহিদা মতো জিনিস ক্রয় করবে, এটা কিন্তু ভোক্তার অধিকার। আমি চাইবো এই ভোক্তা অধিকারের মাধ্যমেই সারা বাংলাদেশে এই স্লোগানটা ছড়ায় পড়ুক। প্রয়োজন যতটুকু আমি কিনবো ঠিক ততটুকু।